কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি কৌস্তব। আজকে আমাদের সাথে এই কল রেকর্ডিংয়ে ছিল সুনীত। আলিপুরদুয়ারে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ঘটনা আপনারা শুনতে চলেছেন। তথাকথিত যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন, সেটার থেকে এটা হয়তো একটু আলাদা, বাট এই ঘটনার যা ইন্টেন্সিটি, যা ভয়, যা শিহরণ, সেটা কোনো অংশেই কম নয়, বরঞ্চ অনেকটাই বেশি। মৃত্যুর পর কি হয়, মৃত্যুর পর কি মানুষ শ্রাদ্ধ শান্তি হয়ে গেলে মুক্তি পেয়ে যায়, নাকি কি হয়, সে কি আমাদের সাথে জুড়ে থাকে? তিন রাস্তার মোড়ে যখন সন্ধেবেলা বা রাতের বেলায় আপনি দাঁড়িয়ে থাকবেন বা সেখান দিয়ে যাবেন, একটু সাবধানে। অনেক সময় আমরা বাইরে থেকে এমন অনেক জিনিসকে ভেতরে, অর্থাৎ বাড়ির ভেতরে নিয়ে আসি, যা কোনোভাবেই কাম্য নয়। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আপনাদের ঘটনাও যদি আমার সাথে এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ে শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা ইনস্টাগ্রামে যোগাযোগ করুন। প্রত্যেকটা আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্টে। ঘড়িতে বেলা ৩টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো সুনীত। হ্যাঁ, হ্যালো। কেমন আছো? চলছে, অনেক দিন পর কথা হচ্ছে। সত্যি অনেকদিন হয়ে গেল। লাস্ট অনেকদিন নর্থ বেঙ্গলে গেছিলাম, তখন তোমার সাথে কথা হয়েছিল, এবং তুমি রিসেন্টলি 2-3 সপ্তাহ আগে আমাকে একবার যোগাযোগ করেছিল, আই থিঙ্ক কিছু একটা কেসের ব্যাপারে, যেখানে তুমি প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে গেছিলে। তোমার ইনভেস্টিগেশনটা তথাকথিত যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন তার থেকে অনেকটাই আলাদা, ঠিক আছে? বাট তুমি যে ঘটনাটা বললে, ঘটনার মধ্যে যে বিষয়গুলো রয়েছে, যে এন্টিটির ব্যাপারে বলছিলে, সত্যি কথা বলতে পুরোটা জানার পর না আমার নিজেরই কিরকম একটা লাগলো। কি ঘটেছিল সুমিত? অ্যাকচুয়ালি বিষয়টা হলো, জয়গাঁও বলে একটা জায়গা আছে, জয়গাঁও। আচ্ছা। তো ঘটনাটা সেখানে। তো ওখানে একটা মারবাড়ি ফ্যামিলি আছে। এটা আলিপুরদুয়ারেই? আলিপুরদুয়ার থেকে মোটামুটি আমি যদি বাইক নিয়ে যাই তো মোটামুটি 2.5 ঘন্টা লাগে। এটা মোটামুটি দূর, একটু দূর। শিলিগুড়িতে এটা? না, শিলিগুড়িতে নয়, শিলিগুড়ি আলাদা, জায়গাও আলাদা। জায়গার পর ভুটান পড়ে। আচ্ছা, ওকে। রুটটা একদমই আলাদা, ঠিক আছে? তো বিষয়টা হলো, এটা একটা মারবাড়ি ফ্যামিলি আছে, পিওর মারবাড়ি। তো এবার যোগাযোগটা হয় হচ্ছে আলিপুরদুয়ারে। আমার এক বন্ধু আছে, তো ওর নামটা নেব না। তো ওদের কাপড়ের বিজনেস, আর হচ্ছে যেই মারবাড়ি যে ফ্যামিলির কথা বলছি, তো ওনাদেরও কাপড়ের বিজনেস। তো সুতরাং ওদের সাথে এদের একটা বিজনেস টার্মস আছে। তো বিজনেস টার্মস এর মাধ্যমেই মানে যোগাযোগ হয়েছে আমার সাথে, যেহেতু আমার বন্ধু হয়। এবার বিষয়টা হলো, যে ফ্যামিলির কথা বলছি সেই ফ্যামিলিতে আছে 3 জন মানুষ। তো একজন স্বামী, একজন স্ত্রী, এবং তার একটা 18-19 বয়সে এক ছেলে আছে। আচ্ছা। তো প্রবলেমটা হচ্ছে যে ছেলেটা দিনে দিনে শুকিয়ে যাচ্ছে, একদম কঙ্কাল হয়ে যাচ্ছে দিনে দিনে, এবং সারাদিন বিড়বিড় করে কথা বলে, অন্ধকার ঘরে থাকতে ভালোবাসে। এবং সব থেকে আমি যেটা শুনে ইন্টারেস্ট পেলাম জিনিসটা, সেটা হলো, এরা তো পিওর মারবাড়ি, তো এটা কোনোদিন কিন্তু মাছ মাংস খায় না, পিওর ভেজ হয়। কিন্তু ছেলেটার মোটামুটি 1.5-2 মাস ধরে ওর মাংস লাগবে, চিকেন ইয়া মাটন। তো এই জিনিসটা ওর চাই।
আর এমন নয় যে ছোটবেলা থেকে বাইরে গেছে, ভেজি খেত, তাই তো? ছোটবেলার থেকেই ও পড়াশোনা করেছে ইংলিশ মিডিয়ামে, তো এখানেই করেছে, বাবা মার সাথেই করেছে, ও বাইরে যায়নি। তো ছোটবেলার থেকেই ও এখানে, কিন্তু হঠাৎ করে মানে 18 বছর 19 বছর বয়স পর্যন্ত পেরিয়ে আসার পর, ভেজ খাওয়ার পর 1.5-2 মাসের মধ্যে কি এমন হয়ে গেল যে ওর এখন চিকেন আর মাটন লাগে। তো আমার ইন্টারেস্টেড আমার জায়গা হলো এখানে, তাই আমি আমার বন্ধুকে বললাম ঠিক আছে যাবো। কিন্তু এটার মধ্যে একটা ঘটনা আছে, আমি যখন ওই ফ্যামিলির সাথে যোগাযোগ করি, যতবার যোগাযোগ করি অতবার ক্যান্সেল হয়েছে। কিছু না কিছু বাধা পড়েছে ওই বাড়ির ফ্যামিলিতে। যতই যা করি কিছু না কিছুতে বাধা পড়ছে। হয় আজকে উনি পড়ে গেছে, না হয় আজকে উনার কোনো বিজনেসের কোনো কিছু হয়েছে, না হয় ম্যাডামের কোনো কিছু হয়েছে, না হয় ছেলেটার কোনো প্রবলেম হয়েছে। তো কিছু না কিছু হচ্ছে। তো আমি দেখলাম যে না, জিনিসটা না একটু অন্যরকম লাগছে। তো আমার সিক্স সেন্স আমার বলছে যে না, জিনিসটা একটু অন্যরকম। তাই আমি উনাকে বলি আচ্ছা আপনি যে আমার সাথে কথা বলেন, আপনি কি বাড়িতে বসে কথা বলেন? তো বলছি কি হ্যাঁ। বলে কি আপনি যেদিন আপনি আমাকে আসতে বলবেন এরপরে, সেদিন আপনি হয় বাড়ির থেকে বেরিয়ে আপনি আমাকে কল করবেন, নয় আপনি আমাকে টেক্সট করবেন। ঘরের মধ্যে আপনি আমার সাথে আসা নিয়ে কোনো কথা বলবেন না। এবং সে টেক্সট করে, তারপরে আমি যাই, তখন কিন্তু কোনো বাধা পড়ে না। মানে আমার একটা মান্যতা আছে, আমার মনে হয় ইএনটিটি বা যেই থাক, সে হয়তো আমাদের যে কথা, আমাদের যে কমিউনিকেশনটা এগুলো সেটা বলি, সে হয়তো শুনতে পারে বা সে হয়তো বুঝতে পারে। এটা আমার অ্যাজ এ পার্সোনাল থিওরি, এবং আমার মনে হয় এবং সেটা তাই হয়েছিল, তাই এত কিছু বাধা আসছিল ফ্যামিলিতে। তো এবার বিষয়ে আসা যাক, মেন বিষয়। এবার প্রথম দিন আমি তাদের বাড়িতে যাই। এবার তুমিও যদি প্রথম দিন যদি তুমি আমার বাড়িতে এসো, তো আপ্যায়নের জন্য তোমাকে তো আমি চা মিষ্টি তো অফার করি, তাই তো? তো সেরকম আমাকেও চা মিষ্টি অফার করেছে আমাকে বাড়ি ফ্যামিলি। তো ভালো, মোটামুটি 4-5 রকমের মিষ্টি প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছে। তো কথা বলছি চা খাচ্ছি, এবং আমি যে সোফাটার মধ্যে বসেছি সেখান, তার আগে আমি বলে নিই ওদের বাড়ির প্যাটার্নটা একটু বলে নিই। তো ওদের বাড়িটা হচ্ছে 3 তলা, ঠিক আছে? গ্রাউন্ড ফ্লোরে থাকে 2টো রুম আছে, একটা বেডরুম, একটা বসার রুম, আর একটা রান্নাঘর, একটা বাথরুম। সেকেন্ড ফ্লোরে ওদের বিজনেসের মানে স্টোর রুম, যেহেতু ওদের কাপড়ের বিজনেস, তো ওখানে মানে সব কাপড়ের সব গাঠি মানে কাপড়, জামা, জ্যাকেট, ডিশে রাখা, সব জিন্স রাখা। তো ওদের একটা স্টোর রুম। পাশে আর একটা বড় একটা বেডরুম আছে উইথ বাথরুম, এবং তারপরে উপরে হচ্ছে ওনার ছেলে থাকে, ঠিক আছে? ওটার সাথে অ্যাটাচ বাথরুম আছে, এবং তার উপরে হলো ছাদ। তো এই হলো টোটাল বাড়ির বর্ণনা। এবং বাড়িগুলো এবং রুমগুলো একটা রুমে ঢুকবে, তুমি প্রতিটা রুমে যেতে পারো। বোঝা গেল? আচ্ছা। এবং সব থেকে আমার কৃপি একটা জিনিস লাগলো, সেই কৃপি জিনিস হলো যে আমি যখন ওদের বাড়িতে বসেছি, আমার কেন জানি না আমার বারবার আমার চোখ এবং আমার সিক্স সেন্স আমার ওদের সিঁড়ির দিকে কেন জানি তাকাচ্ছে সিঁড়ির দিকে। তো নর্মাল কথা হচ্ছে, তো আমার বলছে ডাক্তার এরকম ব্যাপার, তো ছেলেকে কোনো রকম ভাবে ইমপ্রুভ করতে পারছি না, দিনে দিনে এরকম হয়ে যাচ্ছে, তো আমার ছেলেটার কি হলো? তো কথা বলে আমি বললাম তাহলে আপনি চেন্নাই কেন যাচ্ছেন না? কি না, গিয়েছি, কোনো ওষুধের কাজ করছে না, এত রিপোর্ট করছি, অনেক টাকা পয়সা খরচা করেছি, কিন্তু কোনো রকম কোনো কিছু সুরাহা হচ্ছে না। তাই আপনাকে ডাকলাম, এসে কোনো রকম কোনো কিছু আছে নাকি। তো ওনারা জেনুইনলি ওনারা শিক্ষিত, ওনার ঠাকুরও মানে, ওরা ভূত পেত মানে, তো ওনারা এইসব জিনিসগুলো ওনারা মান্যতা দেয়। এই কথোপকথন হচ্ছে, তখন আমি দেখছি একটা বেড়াল বেড়াল সিঁড়ি দিয়ে নামছে, এবং ও না কোনো দিকে দেখছে না, ও আমার সাথে আই কন্ট্যাক্ট করছে, আর আমি ওর দিকে তাকিয়ে আছি।
ও এলো, ও মানে ও মনে হয় আমাকে চ্যালেঞ্জ করছে। ও এলো, ও লাফিয়ে ও টেবিলে উঠলো, আমার প্লেটের মিষ্টিগুলো সব কটা খেলো। ওরা বাধা দিতে যাচ্ছিল, ওরা মানে ভাগানোর চেষ্টা করছিল, আমি হাত দিয়ে আটকালাম, বললাম কি দরকার নেই, এটা কি না কি, কেউ যদি খেতে চায় তাকে খেতে দাও, খেতে দাও, আমি দেখতে চাই কি। ও খেলো, ও যতক্ষণ খেলো ও আমার সাথে আই কন্ট্যাক্ট করে গেল। দেন ও নেমে তোমার সামনে টেবিলটা ছিল, তাই তো? আমার সামনেই টেবিল, তুমি যদি আমার সামনে বসো তোমার সামনে টেবিল থাকবে। ও বসে আমার সাথে আই কন্ট্যাক্ট করছে। ও খেলো, খেয়ে ও বাইরে গেল, বাইরে গিয়ে আমি আর বিড়ালটাকে দেখতে পেলাম না, বিড়ালটা ভ্যানিশ। আশেপাশে কোথাও দেখতে পাও? মানে আমি দেখলাম, মানে জাস্ট আমি পিছনটা ঘুরলাম, বিড়ালটা গেল, আমি দেখতে পাচ্ছি বিড়ালটা কই যাবে, মানে ও ঘুরলো, আমিও সোফা সেরে উঠে গেলাম, বিড়ালটা নেই। এবং জায়গাটা এরকম, ও যতদূর যাবে আমি ওকে দেখতে পাবো। আচ্ছা, তো সেদিন এই কমিউনিকেশন হচ্ছে। তো তারপরে উনি আরো বললো যে দেখুন, আপনাকে দেখার মেন উদ্দেশ্য হলো আমাদের যে উনাদের যে বাড়িটা আছে না, তো রাস্তার থেকে উনাদের বেলকনিটা তো টোটালটা দেখা যায়। তো রাত্রিবেলা বলছে যে এখানে কোনো ভদ্র মহিলা ঘুরে বেড়ায়, তো আমরা তো মোটামুটি 9:30-10টার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়ি। তো আশেপাশে বাড়ির বিল্ডিং থেকে এবং পথ চলতি রাস্তা যারা আমাকে দেখে যে অনেকে দেখেছে, কোনো সারা দেয়নি, চুল ছেড়ে রাত্রি 2টা-2:30টার সময় 3টে বাজে যখন, তখন আমাদের বেলকনি দিয়ে এই জানে হাঁটাহাঁটি করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে আমি ওনার রুম গুলো দেখলাম, অবাস্তব লাগলো একটা জিনিস দেখে, যে ওনাদের বাড়ি কোনো ঠাকুর ঘর নেই। মারোয়ারি হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা ওয়াল আছে, ওনারা যে বেডরুমে থাকে সেই বেডরুমে একটা ওয়াল আছে। তো ওই ওয়ালের মধ্যে রামজি আছে এবং পঞ্চমুখী হনুমানজির ছবি আছে। তো কাছের একটা ট্রে ওয়ালের সাথে যেরকম লাগানো থাকে, তো ওরকম আছে, ওখানে ওরা প্রসাদ প্রসাদ দেয়, টুপদানি দেওয়া আছে। তো ওখানে আই থিঙ্ক ওরা হয়তো পূজা টুজা করে। তো আমি প্রত্যেকটা জিনিস দেখলাম, রুম দেখলাম, আমার কিন্তু কোনো রুমে কোনো জায়গায় কিন্তু আমার চেঞ্জ লাগলো না। তো এইবার যখন ওনার ছেলের রুমে গেলাম, ছেলের রুমে গিয়ে আমি দেখলাম রুমের ওয়াল গুলো না স্যাঁতস্যাঁতা, বুঝতে পারলে, ফুলে ফুলে গেছে, প্লাস্টার গুলো ফুলে গেছে, খুলে যাচ্ছে এবং খুব অপরিষ্কার। এবং রুমে ঢুকেই আমি টায়ার পড়া গন্ধ পেলাম। আমি বললাম তোরা কেউ পেলি? তখন ও বলছে যে না আমরা কেউ পাচ্ছি না। কিন্তু ওনার ছেলে কিন্তু কিছুতেই কিন্তু উপর থেকে কিন্তু নিচে আসলো না, ওর সাথে দেখা করতে কিন্তু আমাকে উপরেই যেতে হলো, অনেকবার ডাকা হয়েছে। ও ওর রুম থেকে বেরোয় না, কেন বেরোয় না জানি না। এবং অবাস্তব জিনিস কি জানো, ওই রুমের মধ্যে ওইখানে একটা মক প্রজাপতি বলে, মানে জানো কি মত? হ্যাঁ, মানে 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 পোকা না, মানে ছেলে প্রজাপতি বেসিক্যালি। হ্যাঁ যাই হোক, ঠিক আছে, ওই টাইপের জিনিস, ঠিক আছে, ঘর অগোছালো, মানে 3-4টা ওই টাইপের জিনিস ঘরের মধ্যে। এবং সব থেকে একটা ক্রিপি জিনিস কি জানো, সবথেকে ক্রিপি জিনিস লাগলো ওই রুমে কোনো লাইট নেই। না তাহলে ঠিক আছে, কারণ ও অন্ধকারে থাকতেই পছন্দ করে। আচ্ছা, ও অন্ধকারে থাকতেই পছন্দ করে এবং ওভাবেই ওর মানে মানে এই নিয়ে বাড়িতে তুমুল প্যাচাল হয়েছে। তো ও লাইটে থাকবে না, ওর বলে খুব অস্বস্তি হয় লাইটে থাকলে। এটা কি আগে ছিল না 2-3 মাস স্টার্ট হয়েছে? 2-3 মাস ধরে স্টার্ট হয়েছে এটা। আচ্ছা, স্নান করে না, ঠিক আছে, খাবার খেতে আসে না, তো খাবারটা দিয়ে যায়, খাবারের মতন পড়ে থাকে, খেলো না খেলে নেই, কিন্তু ওর রোজ ওর চিকেন লাগবে। ওকে ওকে ওকে, তারপর? তো আমার আরো ইন্টারেস্ট বাড়ছে। না আচ্ছা ঠিক আছে, চলুন এবার গিয়ে বসা যাক। তো বসলাম। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে গিয়েছি, তো যে ফ্রেন্ডের সাথে এসে হয়েছে। তো আমি দেখছি মানে ওদের না টেবিল, দু সাইডে 2টা সোফা, মানে একটা হচ্ছে সিঙ্গেল সোফা, মানে দুদিকে 2টা মুখামুখি সিঙ্গেল সোফা এবং দু সাইডে 2টা মানে লং সোফা, বড়, বুঝাতে পারলাম? মিডিলে টেবিল, তার চারপাশে তোমার হচ্ছে মানে আর্টিফিশিয়াল যে ফুলগুলো যে হয়
তো ওগুলো দিয়ে ঘর সাজানো আছে। আমি দেখলাম একটা যদি ভারী মানে ভরকম, এটা কিন্তু কেউ ফলো করেনি, এটা আমি ফলো করেছি। ভারী ভরকম যদি কেউ যদি বসে দেখবে সোফা কিন্তু দেবে যায়, নরম জিনিস, পাশে কেউ বসলে দেখবে দেবে যায়। আমি দেখছি এখানে কেউ বসেনি, কিন্তু সাইডটা ডাবা। কেউ মানে ঝুলছে, পিঠের দিকটা দাপছে, ফুলছে, মানে কেউ হেলান দিল, সোজা হলো তো ফুলাটা উঠে গেল, আবার কেউ হেলান দিল, কেউ উঠে গেল। কমিউনিকেশন হচ্ছে বুঝতে পারো এখানে বসে কেউ শুনছে। আর তখন না মানে আমার সারা শরীরের লোম মানে জার দিয়ে উঠেছে। এটা কিন্তু কেউ ফলো করেনি। আমি তখন কাউকে কোনো কিছু বলিনি। তখন বললাম যে ঠিক আছে দাদা, তো এইভাবে তো কোনো কিছু হয় না, তো আপনার বাড়িতে আমাকে থাকতে হবে 1-2 দিন। বলে কি হ্যাঁ অবশ্যই থাকুন। তো আমি থাকলে তো আমি বুঝতে পারবো যে আসল ঘটনাটা কি, মানে হয় মেডিকেল না এখানে কোন রকম ব্যাপার আছে কিনা, কি ব্যাপার আছে। ঠিক আছে আসো আসো। তো আমি যখন বাইরে যখন বেরোই, যখন আমার গাড়িতে উঠবো, তখন ওনার তাকিয়ে দেখলাম 3 তলার উপরে যখন তাকাচ্ছি, দোতলার যে রুমটা যেটা বললাম যে যেটার মধ্যে স্টোর রুম আছে এবং ওটার পাশে একটা বেডরুম আছে, ঠিক আছে, ওই রুমের দরজাটা জানলাটা এক পাট খুলছে আর বন্ধ হচ্ছে। খুব সেটা কিন্তু খুব জোরে নয় বা খুব ইসেও নয়, মানে আস্তেও নয়, মানে নর্মালি তুমি আর আমি যদি জানলা খুলি আর বন্ধ করি যে স্পিডটা হবে সেই স্পিডে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে 15-20 বার। ঠিক আছে, কেউ ফলো করেনি, এটা আমি ফলো করলাম। আমি যখনই কোনোখানে যাই তো তার আগে না যখন আমি বেরোই তো আমি এটা আমার অনুভূতি হয় বা এটা আমার একটা ফিল পাই, বা আমি না জিনিস বাড়ির দিকে তাকালে বুঝতে পারি। কি বুঝতে পারো? ঠিক আছে, আমি বুঝতে পারি যে এই বাড়িটা কি ভালো না খারাপ, না এই বাড়িটার মধ্যে কিছু ইএনটি আছে না নেই, বা ওটা আমার একটা মানে অনুভূতি হয়। সেই মানে তোমাকে আমি এক্সপ্লেন করতে পারবো না আমার ভিতরে কি অনুভূতি এবং আমার মাইন্ডে তখন কি চলে। তো আমি সেই জিনিসটা আমি নিজে বুঝতে পারি, যেটা তুমি বুঝতে পারবে না। আচ্ছা আচ্ছা। তো কিছু জিনিস আছে, আমি কারো আশীর্বাদে আমি কিছু পাওয়ার পেয়েছি, তো সেই মাধ্যমে আমি বুঝতে পারি। তুমি যে হাকিমি সাধনা করেছিলে, যদিও কারণটা খুব ভালো ছিল, নিজের এক্স গার্লফ্রেন্ডের উপর চালনা করেছিলে, হয়তো সেটার জন্যই পেয়েছো এইগুলো, হতে পারে। বা তাছাড়াও এখানে আমি বিষয় বলতে চাই না, তখন আমি বলেছিলাম রাকেশ বলে আমার ফ্রেন্ড ছিল। ঠিক আছে চলো, তো এবার বিষয়টা হয়ে গেল। ওটা যখন দেখলাম, দেখার পর ঠিক আছে আমরা গাড়ি যখন রওনা দিই, তখন আমি আমার বন্ধুকে বলি যে দেখ ভাই, এই বাড়িতে কিছু না কিছু তো আছে। তখন ও দেখেছে বিড়ালটাকে, তো হ্যাঁ ভাই এমন করে মিষ্টিগুলো কেমন করে গপ গপ করে খেলো, ওটা তো আলাদা জিনিস। কিন্তু তুই কি লক্ষ্য করলি তখন সেকেন্ড টাইম যখন আমরা এসে যখন এখানে বসেছিলাম, তখন আমার পাশে বিষয়টা না আমি তো খেয়াল করিনি, তুই খেয়াল করিসনি কিন্তু আমি খেয়াল করেছি গদিরার দেখে যাওয়ার ব্যাপারটা। তারপর আমি বললাম তুই একটা জিনিস ফলো করলি, সারা বাড়ির ওয়াল ঠিক আছে একদম এত সুন্দর, তুই ওই ঘরের ওই ছেলের ওয়াল গুলোই এরকম কেন, স্যাঁতসেঁতে কেন? বলছি হ্যাঁ ঠিক বলছিস। ওরা একটা পরিষ্কার করে বলেছি না এটা ওটাও কারণ নয়, এটা তুই যদি এরকম আমাদের লাইনে থাকিস তাহলে তুই বুঝতে পারবি যে এটার কারণ কি আছে। আর তাছাড়া ও লাইটে কেন থাকে না? 18-19 বছরের ছেলে, ছোট থেকে বড় হয়েছে, ও লাইটে কেন থাকে না? ও অন্ধকারে কেন থাকে? আর তার থেকে বড় জিনিস, শুদ্ধ পরিবার, শুদ্ধ এটা শাকসবজি খায় এরা, ঠিক আছে। ও এমন কি হয়ে গেল যে ছেলেটা যে মাছ মাংস খেতে হয়, এবার চিন্তা কর, এগুলো হিংস, ঠিক আছে। এবং বাইরে যখন বেরোচ্ছিলাম তখন দেখেছিলি জামা কাপড় ছিল, তুই আমি তো দেখিনি। বললাম ঠিক আছে তুই একটা কাজ কর, ওনার সাথে কথা বল যে 2-1 দিনের মধ্যেই আমি আসবো, বাট আমাকে 2-3 দিন সময় দিতে হবে, কারণ আমি যখন যাই তো আমি কিছু জিনিস প্রিপেয়ার করে নিয়ে যাই, নিজেকেও প্রিপেয়ার করি এবং কিছু জিনিস প্রিপেয়ার করে আমি নিয়ে যাই, ঠিক আছে। তো আমি সেরকমই আমি ইসে করি। তো
এক ডেট ঠিক হয়, আমরা যাই। তো আমরা মোটামুটি দুপুরবেলা নাগাদ ঢুকি। তো দুপুরবেলা নাগাদ যখন আমরা ঢুকি তখন আমি বন্ধুকে বলি যে তুই থাকবি? তো বলি কি হ্যাঁ আমি থাকবো। ও আমার সাথে ছিল। আমি বললাম থাক, কোনো কিছু হবে না। তো ওরও খুব ইন্টারেস্টেড, মানে ইন্টারেস্ট যে ও দেখবে থাকবে, একটা ইন্টারেস্ট হয় না একটা এইসব ব্যাপারে। ঠিক আছে। তো ওকেও, ওরও শরীরটা আমি বন্ধন করে দিয়েছি যাতে ওকে যাতে কোনো রকম ভাবে ক্ষতি না করতে পারে। মানে তুমি পারো এগুলো, তাই তো? হ্যাঁ, এটা এতটুকুন পারি। ঠিক আছে, কাউকে যদি কোনো খারাপ এন্টিটি থাকে তাকে আটকিয়ে দেওয়া ওই জায়গাটার মধ্যে, ঠিক আছে, মানে খানিকক্ষণের জন্য, মানে আমি যাতে পালাতে পারি বা আমি যাতে নিজে যাতে বাঁচতে পারি বা নিজে বাঁচার জন্য নিজের শরীরটাকে যাতে বন্ধন করে দেওয়া, একটা রুম বন্ধন করে দেওয়া কিছু খানিকক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য। ঠিক আছে, বুঝতে পারছি। তো মানে আমি নিজে বেঁচে ফিরতে পারবো এতটুকুন আমার নিজের ক্ষমতা আছে। আর 10 জনকে পারি কি না পারি, কিন্তু আমার নিজেরটা আমি নিজে করতে পারবো। তো কিছু আমার ফিল হয়, তো সেই কারণেই ওখানে গেছি। যাই হোক, তো দুপুরবেলা গেছি। তো ভদ্রলোক যেতে যেতে অনেকটা ইস্যু হয়ে গেছে, তো আমরা কোনো কিছু লাঞ্চ ফাঞ্চ করে যাইনি। তো ভদ্রলোক রীতিমতন আমাদেরকে দুপুরবেলা লাঞ্চের জন্য বলে। তো আমরা লাঞ্চ করবো আমরা। তো এবার ওদের ডাইনিং টেবিলটা একটু বলি কি, ওদের ডাইনিং টেবিলটা না বেশ 8টা চেয়ার আছে। 8টা চেয়ার বলতে লেফট সাইডে 3টা চেয়ার এবং রাইট সাইডে 3টা চেয়ার, একদম টপে একটা চেয়ার আর হচ্ছে একদম ওই টপে একটা চেয়ার, টোটাল 8টা চেয়ার। ঠিক আছে, কাঠের টেবিল এবং প্রতিটা মানে হচ্ছে কাঠের চেয়ার, মানে ভালো, মানে সুন্দর করে মানে করা। তো আমার লেফটে, আমি একদম টপ অফ দা ইসের চেয়ারে বসেছি। তো আমার লেফটে বসেছে ভদ্রলোক এবং তার পাশে বসেছে আমার বন্ধু, এবং আমার রাইটে মানে আন্টি ছিল। ঠিক আছে, আন্টি বসেছে। তো আমরা খাচ্ছি, যখন আমরা খাচ্ছি মোটামুটি খাওয়ার যখন মিডিল পোর্শনে আন্টি যে চেয়ারটা বসেছে, মানে 3 নম্বর চেয়ারের কথা বলছি। ঠিক আছে, তার মিডিলের চেয়ারটা গ্যাপ দিয়ে তার পরের চেয়ারটা যেরকম করে সরে যায় না, যদি কেউ বসে তুমি তো চেয়ারটা টেনে বসবে, তো চেয়ারটা এরকম করে টেনে টানলো। সবাই দেখলাম টেনে, আবার কে জানি বসে, কে জানি গেল ওই জায়গাটা দেবে গেল, সবাই আমরা দেখলাম, মানে কেউ বসলো ওখানে। এবার ঠিক আছে, এবার জানি না এবার ও কি করবে, তবে কেউ বসলো, এটা সবাই আমার এবার সবাই দেখেছে এটা, যেহেতু সাউন্ড হয়েছে। আচ্ছা আচ্ছা। তখন আন্টি বলছে তুমি জানো বাবা এরকমই হয়। ঠিক আছে, তো কি যে অশান্তিতে ভুগছি, কি যে হয়েছে পরিবারটার উপর। এবং ওদের বাড়ির প্যাটার্নটা না খুব একটা না, মানে কিরকম জানো, 5 পয়সার মতন, বুঝতে পারলে? মানে প্যাটার্নটা বলতে মানে ঘরগুলো আচ্ছা, তুমি 5 পয়সা দেখেছো তো? 5 পয়সা যদি অ্যাঙ্গেল করে দাও, হ্যাঁ যদি একটু অ্যাঙ্গেল করে দাও, তো যেরকম আকৃতির হয় ওর রুম গুলো ওই আকৃতির, বুঝতে পারলে? বিরাট লাগলো। এবং ওদের যে সিঁড়িটা যেখানে থাকে না, এরকম ওই রকম সিঁড়ি, মানে কোন ইঞ্জিনিয়ার বানিয়েছে ভগবান জানে না, এটা ওনারা নিজেরা করেছে। ঠিক আছে, ঘরের মিডিল দিয়ে কোনোদিনও সিঁড়ি হয় না। ঘরের মিডিল দিয়ে করেছে? হ্যাঁ ভাই, এটা খুব প্রবলেমেটিক। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারলাম না। ঠিক আছে, আর আমি যখন সিঁড়ি দিয়ে যখন উঠি না তখন, এবং সিঁড়িটার মধ্যে না ওয়েদারের চেঞ্জেস আছে। কি চেঞ্জেস আছে? ওয়েদার বলতে আবহাওয়াটা না ঠান্ডা গরম হয়। আচ্ছা। এটা আমার বন্ধু এটা সবার আগে ফিল করেছে আমার ফ্রেন্ড। ঠিক আছে, এবার আমাদেরকে থাকতে দিয়েছে হচ্ছে সেকেন্ড ফ্লোর, মানে থাকতে দিয়েছে না, মানে গ্রাউন্ড ফ্লোরেই আমাদের করেছিল। কিন্তু আমি বলেছি না, আমি সেকেন্ড ফ্লোরে থাকবো, ওই রুমটাতে থাকবো, তাহলে আমি হচ্ছে ওর সাথে কানেক্টেড থাকবো, মানে থাকতে পারবো আমার ছেলের সাথে। আমি তো গেছি আমার ছেলেকে দেখতে না, তো বলছি যে আমি তাহলে ওই রুমটা আমাদের থাকবো। ঠিক আছে থাকো, কোনো অসুবিধা নেই, রুম করে দিয়েছে। সেই দিন সন্ধ্যাবেলা শুরু হলো অত্যাচার। মানে ফার্স্ট ডে অত্যাচার মোটামুটি 8:30 বাজে। ঝমঝমিয়ে তোমার ঘরের যত রকম রান্নাঘরের যত বাসন আছে সব পড়ে গেল। কি করে পড়লো জানি না। তারপর ঠিক আছে, তখন বলছে বাবা এরকমই হয়। এই কথাটা বলতে না বলতে ওনার সাথে যে বাথরুম, মানে রান্নাঘরের সাথে যে বাথরুম, যে অ্যাটাচ করা বাথরুম আছে, ধাম করে দরজাটা খুললো। মানে এমন সেমন জোরে না, বহুত জোরে দরজা খুলেছে।
যে এরকমই হচ্ছে, বলছে কি হ্যাঁ এরকমই হচ্ছে। তারপরে দেখি যে যেই ঘরে আমরা যে এসিতে বসেছিলাম প্রথম দিন, যে সোফা সেটে বসেছিলাম, সোফাগুলো সরছে, মুভ করছে সোফাগুলো। মুভ বলতে ক্যাচ করে একটুখানি সরে গেল, টেবিলটা একটু ক্যাচ করে একটু বেঁকে সরে গেল, আওয়াজ হয়তো মানে সব তো কাঠের তো। ও আমার বন্ধু আমার মুখের দিকে তাকাচ্ছে, আমি ওর মুখের দিকে তাকাচ্ছি। আমি বলে কিচ্ছু নয়, চুপচাপ থাক, ভয়ের কিছু নেই, কিচ্ছু হবে না, চুপচাপ থাক। আমরা আমাদের রুমে গেলাম। আন্টি বললো যে ঠিক আছে আন্টি, রাত্রিবেলা খাবার দাবার খাবো, ঠিক আছে। তো রুটি টুটি করবে আন্টি, সবকিছু আন্টিকে হাতে হাত করে তো রান্নাঘর মোটামুটি করে দিয়ে আমরা উপরে গেলাম। এবার শুরু হলো আমাদের রুম। আমি আর আমার বন্ধু বসে সিগারেট খাচ্ছি। একটু বাদে বাদে বাথরুমের কল খুলে দিচ্ছে আমাদের, তোমাদের রুমের যেটা রয়েছে। হ্যাঁ, ফ্লাশ হচ্ছে, আপন ইচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি বললাম যে একবার হইলো, আমি সব বন্ধ করে আসলাম। আবার 5-7 মিনিট পরে আবার ফ্লাশ হচ্ছে, ঠিক আছে। তো ঝালা হয়ে গেল, 15-20 বার হয়েছে এরকম। তো লাস্টে আমি বললাম যে বন্ধুকে যা তো নিচে শুনে আছো যে এরকম ব্যাপার নাকি, মানে এরকম হয় নাকি। না আমি যাবো না। বলে কেন? হ্যাঁ আমি যাবো না। বললাম ঠিক আছে চল, ফোন করে বললাম যে হ্যাঁ বাবা এরকম হয়, গত 2-3 মাস ধরে এরকম হচ্ছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এইবার আমি সাউন্ড পাচ্ছি ছাদের উপরে, হাঁটছে, দৌড়চ্ছে কেউ, যেরকম ছাদের উপরে যেরকম যদি তুমি ধিপ 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 এক ধরনের সাউন্ড পাওয়া যায় যদি কেউ দৌড়ায়, ঠিক আছে, ভারী ভরকম্প, তো ওরকম সাউন্ড পাচ্ছি। তখন মোটামুটি 10:30-11টা বাজে। আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি। এবার ছেলেটাকে এবার খাবার নিয়ে এসছে। এবার হচ্ছে আমরা খেয়ে ছেলেটা স্টল রুম যাই দেখে আসি, অন্ধকার রুম, ঠিক আছে। টর্চ লাইট জ্বালালাম, তুমি বিশ্বাস করবো না যে দৃশ্য দেখলাম। ছেলেটা শুয়ে আছে, ঘরে উই পোকা ভর্তি। উই পোকা? উই পোকা। আচ্ছা আচ্ছা, এটা কোনো খুব বাজে সাইন কিন্তু। উই পোকা বাড়িতে থাকা ভালো নয়, তাই তো? না, দেখবে মানে যদি কোনো কারো বাড়িতে যদি এরকম কোনো কিছু হয় না, যদি এরকম যদি পার্টিকুলার কোনো রুমে থাকে না, দেখবে পোকা মাকড় আরশোলা, ঠিক আছে। আর হ্যাঁ, আরশোলা, এত আরশোলা ওই রুমে, বাপরে বাপ, প্রচুর প্রচুর গিজগিজ করছে। আচ্ছা, এসব জিনিস ভালো না। পার্টিকুলার একটা রুমে যদি প্রতিটা রুমে যদি হতো, প্রতিটা রুমে কিন্তু লাইট জ্বলছে, ঠিক আছে, সেখানে কিন্তু পোকাগুলো আসছে না। এবং উলি পোকা দেখবে যদি যেখানে লাইট পাবে ও সেখানেই যায়, ঠিক আছে। এটা আমার খুব মানে অবাস্তব লাগলো, অন্ধকারে উলি পোকা, ঠিক আছে, সব ওয়ালের মধ্যে চিপকে বসে আছে। তো খাবার দিল ছেলেটা কোনো কথা বলবো, ছেলেটা উঠলো। তো আমি বললাম হাই হ্যালো, ছেলেটার নাম নিচ্ছি না। তো আমি বললাম কি হয়েছে তোমার? আমার না ভালো লাগে না। আমাদের কেন? না আমার ভালো লাগে না, আমার শুধু মাংস খেয়ে দিচ্ছে না। আমি বললাম তুমি না ছোট থেকে তুমি না ভেজ খেয়ে এসছো, তো মাংস খাবো। আচ্ছা ঠিক আছে, মানে কথাটা একটু তেলা ভাবে বললো আমাকে, মানে রুডলি বলেছো তোমাকে? রুডলি বললো, হ্যাঁ। বললাম না সে ঠিক আছে, সে তো সবাই খায়, তুমিও খেতে পারো, অবভিয়াসলি প্রোটিনের জন্য প্রোটিন আছে, তুমি খেতে পারো, ঠিক আছে। তো তুমি তো আগে খেতে না, তুমি ইদানিং খাওয়া শুরু করেছো, ব্যাপারটা কি, কেউ তোমার ফোর্স করেছে? না, এত কথা বলছিস কেন? বলছি না আমি মাংস খাই, আমি মাংস খেতে ভালোবাসি, আমার শুধু মাংসই লাগে আমার। মানে কথা বলা এবং ও যে আমার দিকে যেই ভঙ্গিতে যেভাবে তাকিয়ে কথা বলছে, ওর মা বলছে আয় বাবু, যেরকম হয় নর্মাল যেরকম বলে, কেন কথা বলছিস? হ্যাঁ, তখন আমি হাত দিয়ে না ঠিক আছে ইটস ওকে, কোনো ব্যাপার না, তো এত মেডিসিন নিচ্ছে,
তখন আমি তাই মনে করছি যে এটা মেডিসিনের প্রভাব, মানে এটা আমি ওর মাকে বোঝানোর জন্য আমি বলেছি, কিন্তু আমি বুঝে গেছি ও তখনও প্রজেস্ট, কিন্তু ঠিক আছে ছেলেটা কিন্তু তখনও প্রজেস্ট, আমি বুঝে গেছি ছেলেটাকে দেখে। খাওয়াটা ছুঁড়ে ফেলে দিল। খাবে না, অখাদ্য ভাষায় গালাগালি ঘর থেকে। তো ঘর থেকে বেরোলাম, এবার রুমে গিয়ে আমরা বসছি, ওর মা এসে একটু রুমে বসতে বললো, দেখো বাবা আমার ছেলেটাকে বাঁচাও, ছেলেটা এরকম কি করবো, মানে খুব অসহায় ভাবে কাঁদছে। আমি বললাম ঠিক আছে কাকিমনি, অনেক রাত হয়েছে, আপনি যান নিচের রুমে যান, আগেই দিয়ে আসবো? বলে কি না যেতে পারবো বাবা। ঠিক আছে, উনি গেল, আমরা দরজাটা লক করে একটা সিক্রেট ধরাতে আমি যে আমার বন্ধুর সাথে যে কথা বলছি, ও এক দৃষ্টিতে জানলার দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে। আমি বললাম ওই কি হয়েছে? ও মুখে কোনো কথা বলছে না, শুধু আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাচ্ছে। আমি দেখছি কাছের যে মানে ওদের মানে যে রুমটা যে আছে না, বেলকুনি যে আছে, পাশে একটা জানলা আছে, জানলাটা হচ্ছে ব্ল্যাক কালারের গ্লাসের জানলা, বুঝতে পারলে? এবার এই গ্লাসের জানলা একটা জিনিস কি, যদি তুমি রাত্রিবেলা যদি ঘরের ভিতরে যদি তুমি লাইট জ্বালিয়ে রাখো, তাহলে বাইরের থেকে জিনিসটা দেখা যায়, এবং যদি বাইরে যদি লাইট জ্বলে তাহলে তুমি ঘরের থেকে বাইরের জিনিসটা তুমি স্পষ্ট দেখতে পারবে রাত্রিবেলা, এবং দিনের বেলা তুমি ভিতর থেকে বাইরটা দেখতে পাবে, কিন্তু বাইরের থেকে তোমার ভিতরটা দেখা যায় না। আচ্ছা, বোঝা গেল? তো আমি দেখছি ওখানে একটা ব্ল্যাক কালারের একটা ইউনিটি দাঁড়িয়ে আছে, মহিলা ইউনিটি, চুল ছেড়ে, ঠিক আছে, বেশ স্বাস্থ্য। আমি বললাম চার কোনো কিছু করতে হবে না। এই বলতে না বলতে আবার শুরু হয়ে গেল, ঘরের মধ্যে বাথরুমের এফেক্ট শুরু হয়ে গেল। কাম করে একটা দেখে আমাদের বাথরুমের দরজা খুলে গেল, মানে এত জোরে খুলছে, প্লাস্টিকের দরজা তো কবজা ভেঙে গেছে, মানে ওয়ালের সাথে এতটা জোরে বাড়ি খাইছে, ওটা যে ছিটকানির যে পাটটা থাকে বাইরের থেকে যেটা লাগানো, ওটা খুলে গেছে, খুলে না ভেঙে গেছে ওই জিনিসটা, মানে এত জোরে খুলেছে। তারপর মানে ও আর আমি দেখছি যে মানে কি হচ্ছে, আমি তো বুঝতে পেরেছি, ঠিক আছে, মানে আমি যদি এখন ভয় পেয়ে যাই, এবার ও আমাকে নিয়ে গেছে, তাহলে ওর অবস্থা তাহলে কি হবে, ঠিক আছে? তো আমি ওকে সাহস দিয়েছি, গেলে কিচ্ছু না, রিল্যাক্স, চিল কর, সিগারেট খা, ঠিক আছে, এগুলো কিচ্ছু না। ও বলছে ভাই ভয় লাগতেছে ভাই, আমি যে কেন আসলাম, আমার মনে হয় তুই না বললে আমার সাথে থাকবি। না আমার ভুল হয়ে গেছে। ও ঠাকুরের নাম কর, চুপচাপ থাক, এই বলে জাস্ট শুধু লাইটটা অফ করে শুধু শুয়েছি। হাতটা না একদম পুরো কেঁপে উঠলো, একদম খাটটা কেঁপে উঠলো, একদম পুরো নাড়া দিয়ে দিল। মানে তোমাকে যদি ঘুমিয়ে থাকো, তোমাকে যদি কেউ যদি জোরে ধাক্কা দেয়, যেরকম ভাবে তোমার শরীরটা কাঁপবে, ওই রকম ভাবে খাট শুদ্ধ আমাদের শরীরটা কেঁপেছে। তার মানে বুঝতে পারছো খাটটা কত জোরে কেঁপেছে? বুঝতে পারছি। লাভ করে উঠে বসে লাইট জ্বালালাম, ভাই এটা কি হলো? আমরা তুই কিছু করছিস? আমরা কি না, তুই কিছু করছিস না? আমরা ভাই বাথরুম যাবো। আমার বন্ধুটা বলছে যা বাথরুমে যা। বলছি না আমি যাবো না, ভয় লাগতেছে, ঘরের মধ্যেই করবো। আমাদের যেটা হয় নাকি, বললাম বেলকুনির থেকে কর। আমি বললাম ঠিক আছে, তুই দরজা বন্ধ করবি না। দরজা খোলা, ও বেলকুনির থেকে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, বাথরুম করছে। তোমার পিঠে যদি কেউ যদি জোরে, যদি আগে স্কুলে গেলে বন্ধুরা পিঠে জোরে মারতো না, থাপ করে ইয়ার্কি মেরে, মানে যেরকম হাতের 5টা আঙ্গুল বসিয়ে যেরকম জোরে মারে, কিন্তু ঠিক পিঠের মিডিলে, ওরকম একটা সাউন্ড হলো। আর ও বলছে ওরে মারে বাবা রে, জোরে গেল। ও বলছে মানে ও ভাবতে মানে আমি দিয়েছি। আমি ধরপর করে উঠে কি হয়েছে ভাই এত জোরে কেন মারিস? আমি তো মারিনি। পিঠটা দেখ। ওর গেঞ্জিটা উঠায় দেখলাম 3টা আঙ্গুলের দাগ বোঝা যাচ্ছে, আর টোটাল জায়গাটা লাল হয়ে গেছে। আচ্ছা, তখন মোটামুটি 2:30-3। তোমরা তো দুজনেই, এছাড়া তো আর কেউ ছিল না বোধহয়। তোমরা দুজন ছাড়া তো রুমের মধ্যে আর কেউ ছিল না।
না, রুমের মধ্যে তো কেউ ছিল না। মারলোটাকে? ঠিক আছে, ওটাই তো কথা, যে মারলোটাকে, কিন্তু ওরকম হয়ে গেল। তো তখন দেখছি মোটামুটি যখন 2:30-3টা বাজে ওর গায়ে জ্বর চলে এসছে, ওর পাশে শুয়ে আছে। এবং জানলা দিয়ে দেখছি যে ইএনটিতে হাঁটছে। এবার আমি ভাবলাম যে ছেলেটার জ্বর চলে আসছে, তো কাকুকে গিয়ে ডাক দিই। আমি রুমের থেকে দরজাটা খুলে, আমি তো আমার শরীর বন্ধন করা, আমি তো ভয় পাই না, আমি দরজাটা খুলে শুধু টান নিয়েছি, মানে কি ওটা এল কাটিং, মানে সেটা মানে বেলকনিটা, বুঝতে পারলে? আমাদের রুমটা হচ্ছে বেরিয়ে এল কাটিং এর পরে। আমি যখন সোজাসুজি যাব, মানে এল এর যখন সোজাসুজি যাব, তখন দেখছি একটা মানে চিকন একটা ব্ল্যাক কালারের একটা সেরকম একটা ইএনটিটি একটা দাঁড়িয়ে আছে, হাতগুলো এই লম্বা লম্বা হাঁটু পর্যন্ত। যেটা আমি দেখছি মোটামুটি তুমি ধরো 12 ফিট। 12 ফিট? হ্যাঁ, মোটামুটি তুমি ধরো, এটা তোমাকে আমি একটা আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? মানে হাইয়েস্ট হলে, আমি তো মাপতে যাইনি, আমি তোমাকে বলছি হাইয়েস্ট হলে 12 ফিট, ঠিক আছে? ওর হাতটা হাঁটু পর্যন্ত নেমে আছে। আচ্ছা। ও আমায় দেখছে, আমি ওকে দেখছি। না ও মুভ করছে না আমি মুভ করছি, যে আমি কিছু করবো মানে তখন আমি আর আমার মধ্যে নেই তখন আর। মানে যে যত সাহস থাক, কেউ ওই জিনিস দেখলে কেউ আর কারোর মধ্যে নেই, ঠিক আছে? হরগোবিন্দ বলে আমি রুমে ঢুকে গেছি, যে যা আছে কালকে সকালে হবে, আমি আর রুম থেকে বেরোবো না। তারপর প্রচুর জ্বর ওর। তারপর সকালবেলা হলো, তো বললাম কালকে কাকু এরকম এরকম ব্যাপার হয়েছে, আপনারা কি কিছু ফলো করেন? বলছে কি হ্যাঁ, পাড়ার প্রতিবেশী তো লোককে বলে যে এই বেলকুনি মানে মিডিলের যে বেলকুনি, তো এরকম হাঁটা। তখন আমি বললাম আচ্ছা। তখন আমি সিকুয়েন্সটা বুঝতে পারলাম যে যারা বলে তারা সত্যি কথাই বলে, মানে দেখতে পায় বেসিক্যালি দেখতে পায়। কিন্তু ওদের চোখ মুখ দেখা যায় না, মানে কেউ বুঝতে পারে একটা অবয়ব, ঠিক আছে, এটা মহিলা অবয়ব বুঝতে পারা যায়, একদম ভালো চেহারা। এটাও বলে দিচ্ছি, সবাই কিন্তু এই কথাটা বলে ভালো চেহারা, যেটা আমিও যেটা দেখলাম, সে কিন্তু ভালো চেহারার মানুষ, মানে যে অবয়বটা আছে। আর একটা অবয়ব দেখলাম, সেটা রুগ্ন অবয়ব, ঠিক আছে, যেটা আমি তোমাকে 12 ফিট যেটা বললাম, ঠিক আছে? এবার আমি বললাম যে তুই বাড়ি চলে যা, আমার বন্ধুকে বললাম, আমাকে তো আজকে রাত থাকতে হবে। তো এবার ফাইনাল ডিসিশন, মানে ফাইনাল ডে। তো আমি বললাম যে কাকু আমি একটু মার্কেট যাব। আমি বললাম যে কিন্তু কয়েকটা জিনিস আমার আনতে হবে, কিন্তু আপনার থেকে একটা পারমিশন নেওয়ার আছে। বলতে আর দেখুন, আপনার তো মারবাড়ি, আপনি তো ভেজ খান, আমি কিন্তু বাড়িতে চিকেন আনবো আজকে, কাঁচা চিকেন। আচ্ছা। মুরগি নিয়ে আসবো। এইটাতে ভদ্রমহিলার একটু আপত্তি ছিল। তো আমি ওনাকে তখন বুঝিয়ে বললাম যে দেখুন, আমি আসছি আপনার বাড়িতে যে এখানে কি বিষয়টা জানার জন্য, ঠিক আছে? কালকে রাত্রিবেলা যেগুলো হয়েছে, আমি 90% শিওর যে মানে কিছু একটা আছে আপনার বাড়িতে। আমি সত্যি কথা বলে দিয়েছি যে আমি এই জিনিস দেখেছি, এনারাও ভয় পেয়ে গেছে। তো এবার আমি দেখতে চাই যে আপনার ছেলে অন্ধকারের মধ্যে, ওই পোকার মধ্যে, আশ্রয়ের মধ্যে আপনার ছেলে কি করে, এবং আপনার ছেলে কেন মাংস খেতে চায়। যদি আমাকে পারমিশন না দিন তাহলে আমি করবো না, কিন্তু এটা আপনার ব্যর্থতা হবে। তখন ইচ্ছা না থাকলেও তখন আমাকে বলেছে আচ্ছা ঠিক আছে, তোমার যা করার করো। আমি মোটামুটি 1/2 কেজির মতো মাংস আনি। এবার যখন সন্ধ্যাবেলা যখন মাংসটা যখন আনি, বাড়ির পরিবেশ একদম চেঞ্জ, মানে 2nd তলার থেকে 3rd তলা। আচ্ছা। 2nd তলার থেকে 3rd তলা একদম চেঞ্জ, মানে স্মেল পেয়েছে না কাঁচা রক্তের। এতদিন পরে, তার উপরে এতদিন পর, ঠিক আছে, দাপড়ি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, ঠিক আছে? সিঁড়ি দিয়ে নামছে, সিঁড়ি দিয়ে উঠছে, সিঁড়ি দিয়ে নামছে, সিঁড়ি দিয়ে উঠছে, ঠিক আছে? আমি বুঝতে পারছি ছেলেটাই করছে এটা, ঠিক আছে? কিন্তু এত স্পিড, মানে বিশাল স্পিড, এত স্পিডে তুমি সিঁড়ি দিয়ে, মানে আর ওদের সিঁড়িটা না একটু খাড়া সিঁড়ি, তো মানে ওরকম ভাবে এত স্পিডে কেউ ওঠানামা করা মানে খুব টাফ। তো রীতিমতন চিকেনটা রেখে আমি কিন্তু ছেলেটার সাথে একটু কথা বলে আসি।
এবার রুমের দরজায় যখন আমি নক করি, নক কি করবো, রুম তো অন্ধকার, যখন বড় টর্চ লাইট নিয়ে যখন দেখি, আমার মানে ভিতরে আত্মা গায়ে বেরিয়েছে আমার দিকে। ছেলেটা একটা ওয়ালের মধ্যে একদম, মানে ধরো তোমার মানে মানে তুমি যে রুমে ঢুকলে, ঠিক আছে, রুমের একটা ওয়ালের মধ্যে উল্টো সাইড করে ঘুরে, ঠিক আছে, এই ওয়ালের সামনে মাথাটা ঠোকরাচ্ছে এরকম করে। মাথাটা মানে ঠোকর দিচ্ছে দেওয়ালে, ঠোকর দিচ্ছে দেওয়ালে, ঠিক আছে। এবার তুমি চিন্তা করো আমার অবস্থাটা কি। তোমার তো অবস্থা টাইট হয়ে গেছে পুরো, ঠিক আছে। আর যেই নাকি আলাদা, যেই নাকি ওর গায়ে যখন মেরেছি না, ঠোকাটা বন্ধ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তারপর ও একটা মানুষ একটা রুমের ওই পার থেকে দরজা পর্যন্ত যদি আসে, কতক্ষণ সময় লাগে? খুব বেশিক্ষণ নয়, 2 সেকেন্ড তো লাগে, 2-3 সেকেন্ড তো লাগে। আমার মনে হয় ও আমার কাছে 1 সেকেন্ডেরও কম আমার কাছে এসছে। তারপর এসে আমার সারা বডি শুকছে। আচ্ছা, স্মেল নিচ্ছে, স্মেল। আমি তো বুঝতে পারছি, আমি তো চিকেন নিয়ে আসছি, আমি তো ইচ্ছা করে আমি তো জামা কাপড় চেঞ্জ করিনি, আমি তো ওই জামা কাপড় পরে যেটাতে গন্ধ রয়েছে। ও শুকছে, কি সুখ ওর, কি আনন্দ, ঠিক আছে। আমি বললাম কি চিকেন এনেছো? কি হ্যাঁ। বললাম খাবে নাকি চিকেন? খাবো তো তোমার দেবো তো? আমাদের হ্যাঁ দেবো তো, অবশ্যই দেবো, তোমার জন্য তো রেখেছি, তুমি বললে না কালকে চিকেন খাবে, ও দেবো, তবে রাত্রিবেলা দেবো বাবু, এখন না। বলছে ঠিক আছে, সবাই ঘুমিয়ে যাক তারপরে। ওর যে চাউনি, মানে মানে খার এই একদিকে দেখালো, একদিকে এরকম করলো, চোখগুলো বড় বড়, মানে ওর মনে একদমই অস্বাভাবিক, অস্বাভাবিক থেকে অস্বাভাবিক, ঠিক আছে। মানে অ্যাবনর্মাল যেরকম বাচ্চারা যেরকম বিহেভ করে, মানে ও এরকম, ও 18-19 বছরের ছেলে, মানে বাড়িতে চিকেন আসছে বলে ও এরকম বিহেভ করছে। তারপর আমার সব থেকে ক্রিপি ভয় কোন জায়গায় লেগেছে জানো? যখন আমি সিঁড়ি দিয়ে যখন আমি নামি, সিঁড়ি দিয়ে যখন নামবো, আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি কি ওর পুঁতিগুলো না আস্তে আস্তে না, আমার চোখটা না ব্ল্যাক হয়ে যাচ্ছে। আমি যখনই পিছন নেই তখনই না ওর চোখগুলো ব্ল্যাক হয়ে, আর কিরকম যেন হাসছে যেন, আর হচ্ছে না লাল পড়ছে, লাল, মানে চোখের সাদা অংশটা কালো হয়ে যাচ্ছে, এটা তোমার মনে হচ্ছে? আমার এরকম মনে হচ্ছে। আমি ওর চোখের দিকে তাকাচ্ছি না, ঠিক আছে, আমি ওর চোখের দিকে তাকাচ্ছি না, এবং না ওর না হাসছে, বুঝতে পারলো, মানে মানে হি করে হাসে না, কিন্তু মানে স্মাইলি ফেস যেরকম থাকে না, ঠিক আছে, মানে ওরকম স্মাইলি ফেস, আর মুখ দিয়ে লাল পড়ছে, লাল। আচ্ছা আচ্ছা, মানে আমি যে সিঁড়ি দিয়ে যে আমি নামবো পেছন থেকে, আমার কেন জানি না মনে হচ্ছে ও মনে হয় আমার ঘাড়ে বসে কামড় দেবে, মানে আমার এরকম ফিল হচ্ছে, এরকম ফিল হচ্ছে। তো যাই হোক, আমি নামি, ওর দিকে তাকিয়েই নামি, এবং ও কিন্তু স্টিল দাঁড়িয়ে ওখানে। তো তারপরে কখন রুমে ঢুকে বা কখন কি করেছে সেটা আমি জানি না, স্টিল রুমে। আমি আমার রুমে ঢুকে আমি দরজা বন্ধ করে দিয়েছি। এবার দরজা বন্ধ করে কেন করে দিয়েছি সেটা আমার ভয় পাওয়ারও কারণ হচ্ছে, সেটা হলো আমি না তখন আমার শরীরটা বন্ধন করিনি। শরীর বন্ধন না করে এরকম চিকেন ফিকেন নিয়ে চলে গেছে, ওটা আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, এটা আমার মানে এটা আমার ভুল হয়ে গেছে। এটা এবার যেটা কি হয়, আমার শরীর যখন আমার বন্ধন থাকে না, ঠিক আছে, তুমি যদি মানে হচ্ছে মানে বাজার যাও, মানে অসুচি, মানে যে জিনিসপত্র যদি তোমার যদি সংস্পর্শ আছে বা তুমি যদি পাড়া দাও, ঠিক আছে, তোমার বন্ধনটা কেটে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আর আমি কিন্তু পিওর ভেজ খাচ্ছি, ঠিক আছে, তখন আমার মনে হচ্ছে মানে আমার তো বন্ধন কাটা, ঠিক আছে, আমি কি করে রুমে আসবো? আর আমার কাছে কিচ্ছু নেই ওকে আটকানোর মতন। ও যদি তখন যদি আমার উপর অ্যাটাক করে দিত, ওর সাথে আমি পারতাম না। মানে আমার তো শক্তি তো আমার আধ্যাত্মিক শক্তি না, তো আমি ওকে তখন আটকাতে পারতাম না। তো রুমে আসি, তো রীতি মতন খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়া হওয়ার পরে কাকু কাকিমাকে বলি, কাকু কাকিমা আজকে রাত্রে
যাই হয়ে যাক, আজকে আমি কিছু পরীক্ষা করব। আপনার ছেলে যতই ডাকুক বা আপনার নাম ধরে কেউ ডাকুক, যাই হয়ে যাক, বা ফোন করে যদি আমিও যদি ডাকি না কেন, ঠিক আছে, আপনি দরজা কিছুতেই খুলবেন না। আচ্ছা আচ্ছা। দরজায় যদি একবার নক পড়ে, দরজা কিছুতেই খুলবেন না, ঠিক আছে। দরজায় যদি 4-5 বার নক পর পরে, তাও দরজা খুলবেন না। আমি উনাকে বলে রাখছি, আমি যখন আসবো তখন আমি আপনার নাম ধরে ডাকবো এবং আমি আপনার দরজায় ডাকবো, এবং সকালবেলার আগে আমি আসবো না। যদি আমি মরেও যাই তাও আসবো না। ওকে। আপনারা এই রুমে এখানে, এবং ওই যে রুমটা আছে না, যে রুমে বললাম যে ইসে আছে, ওই রুমেই বজরংবলীর ছবিটা আছে, আর ওই রুমেই মানে ইসে হয় না, কোনো রকম অ্যাক্টিভিটি হয় না। ওই বাড়ির মধ্যে সব থেকে সেফ প্লেস হলো ওই রুমটা, ঠাকুর করতে। আর ওই ছেলেটা কেন নিচে রুমে আসে না সেটাও আমি তোমার কারণ বলছি। কারণ ওকে আসতে হলে ওই রুম পেরিয়ে ওকে আসতে হবে, যেটা আমার থিওরিকে বলে। ওই জন্য ওই রুমে আসে না, মানে ও উপর থেকে নামে না। মানে বেসিক্যালি ওখানে ফটো গুলো রয়েছে, সেটার জন্য। এবং এবং প্রত্যেক কটা আমার রুমে অ্যাক্টিভিটি হচ্ছে, ছেলেটার রুমে অ্যাক্টিভিটি হচ্ছে, তাদের ডাইনিং রুমে অ্যাক্টিভিটি হচ্ছে, আমার ঘরে বাথরুমে অ্যাক্টিভিটি হচ্ছে, তার পাশের রুম যে বেডরুম আছে সেই বেডরুমে অ্যাক্টিভিটি হচ্ছে, সরি বেডরুম বলছি, রান্নাঘরে অ্যাক্টিভিটি হয়েছে, তার পাশে যে রাত্রিবেলা যে খাবার খেলাম যে টেবিল রাখা, সেটার মধ্যে অ্যাক্টিভিটি হয়েছে, কিন্তু ওই রুমটার মধ্যে একমাত্র হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার যখন 12টা বাজে, তখন আমি রীতিমতন রুমে উঠি এবং সব থেকে ভয়ানক এক দৃশ্য দেখি। কি দেখেছো? ছেলেটা না কুকড়ে মানে বুঝতে পারলে, মানে আগেকার দিনে বুড়ি ঠাকুমারা যেমন করে মানে বসে থাকে না, যার মানে হচ্ছে পিঠে শিরদাঁড়াটা একদম ধনুকের মতন বেঁকে যায়, মানে দুটো হাঁটুর মাঝখানে মুখটা দিয়ে বসে আছে। হ্যাঁ, ও বসে নেই, ও না পোকা খাচ্ছিল, উলি পোকাগুলো। কি খাচ্ছে? উলি পোকা। উই পোকা খাচ্ছে? আচ্ছা আচ্ছা। কিরকম লাগছে তুমি চিন্তা করো, হাতে আমার চিকেনের প্লাস্টিক। ওকে আমি ডাকিনি, কিন্তু ও যেরকম ভাবে, ও নাক শুকতে ও যেরকম ভাবে আমার দিকে তাকালো, বিভৎস মানে বিভৎস। তারপর ও হাত দিয়ে আমার ডাকছে, মুখে কোনো কথা নেই, হাত দিয়ে ডাকছে। এবং আমার কেন জানি মনে হলো ওর হাতটা একটু বড়, একটু না মানে অতিরিক্ত একটু বড় লাগছে আমার শরীরের থেকে। একটা নর্মাল মানুষের হাত যতটুকু হয় তার থেকে যদি এক হাত যদি বেশি বড় হয়, তোমাকে একটু 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 মানে শিম্পাঞ্জির মতো লাগবে। হ্যাঁ, ঠিক আছে। তখন আমার লাগছে, জানি না আমার চোখের মানে ভুল নাকি, কিন্তু ওর হাতটা ওরকম লাগছে। হ্যাঁ, আর কিন্তু নখ টক কিন্তু কাটে না, নখগুলো বিশাল বড় বড়, হাত পায়ের নখ একদম অপরিষ্কার থাকে একদম। ঘরের সামনেই ওর যে, ও কিন্তু পটিতেও পায়খানা করে না, ও যে ইসে আছে, ও কিন্তু মেঝের মধ্যেই কিন্তু মাঝে মাঝে কিন্তু পটি করে, এবং ও কিন্তু মেঝেতেই পটি করেছে। এ বাবা, মানে পুরোপুরি মানে একটা নোংরা ডেমনিক পজিশন। তারপর চিকেনটা না, আমি ওকে বলছি যে আমি তো রান্না করিনি বাবু, এখন তো রান্না করতে হবে চিকেনটা, আমি কি করবো? তুই রান্না করতে হবে না, আমি তো কাঁচা মাংসই খাই, তুমি জানো না? আমি অবাক হয়ে গেলাম। আমার হাত থেকে কাইরে নিয়ে ও যেভাবে ও মাংস চাটা শুরু করলো, রক্ত মাংস, লেগ পিসের আমি পিস এনেছিলাম, লেগ পিসের ওই হাড্ডি গুলো যখন ও চাবাচ্ছে না, ওটা কটর মটর সাউন্ড পাচ্ছি আমি। আর মুখ দিয়ে মানে রক্ত আর হচ্ছে মানে
মুখে লালার যে এফেক্ট যেটা বলে, কি বলে ওটা, ঠিক আছে, ওটা পড়ছে, মানে লালা রক্ত মাখা একসাথে পড়ছে। সরি, মানে ওই জিনিসটা চিন্তা করলে এরকমই আসে। ঘর দিয়ে বিভৎস গন্ধ, টয়লেটের গন্ধ, ঠিক আছে, -+ দুটোই করেছে, ঠিক আছে, তার মধ্যে কাঁচা মাংস খাচ্ছে ওখানে, ঠিক আছে। এবার সব থেকে বড় জিনিসটা হলো, এবার ওকে না 4-5 না আমি আটকে দিয়েছি। এবার ওকে যখন আমি যখন দিয়েছি, এবার তুমি বলতে পারো যে আমি কি করে আটকালাম। আজকে বলতে আমি যখন রুমে ঢুকি, আমি যখন এন্ট্রি করি, তার আগে না আমি ওখানে লবণ ফেলে দিই। লবণটা মন্ত্রপুত লবণ, ঠিক আছে। ও রুমের থেকে ও কোনো কিছু বেরোতে পারবে না, ঠিক আছে। এটা এরকম মন্ত্রপুত লবণ, এবং ওকে ওই চারপাশে যখন আমি লবণটা সার্কেলটা আমি পূরণ করলাম, ওর যা রূপ দেখলাম। হরর মুভিতে তুমি দেখো যেমন করে হাত পা যেমন করে বেঁকে যায়, ধনুষ টঙ্করের মতন টোটাল শরীর এরকম হয়ে এরকম ভাবে আমার দিকে তাকায় গেল। টোটাল চোখ ব্ল্যাক, মানে চোখের সাদা অংশটা নেই, ব্ল্যাক, একদম ব্ল্যাক। ঘরে লাইট নেই, তুমি যদি চিন্তা করো আমার হাতে টর্চ লাইট শুধু, কিন্তু ও আসতে পারবে না আমার কাছে। ওরা কি বলছে জানো, কাজটা তুই ঠিক করলি না, তুই কি মনে করছিস আমি জানি না তুই এখানে কেন আসছিস, তুই ওকে বাঁচাইতে আসছিস। এবং ওই যে কমিউনিকেশন যে মানুষের সাথে বলতেছে ডুয়েল টোনে করছে কিন্তু, ঠিক আছে। তারপর ছেলে আর মেয়ের গলার মিক্সড বেরোচ্ছে। তুই ওকে বাঁচাইতে পারবি, তুই এই কারণে আসছিস, তোর এত বড় ক্ষমতা। আমি আজকে তোকেও মারবো, আজকে আমি ওকেও মারবো। ওকে তো আমি অনেকদিন আগেই মারতাম, কিন্তু আমি ওর জন্য আমি ওর মাকে মারতে পারি না। আমি বললাম মানে বুঝলাম না, ওর জন্য মাকে মারতে পারি না মানে? হ্যাঁ, মানে আজকে ওই ছেলেটাকে পোস্ট করে আসে না, তো ও বলে যাচ্ছে ওর মার জন্য ছেলেটাকে মারতে পারছে না। ওর মার জন্য? হ্যাঁ। আমি বললাম, মানে তখন না, মানে আমি ওর কথাটার কিছু আলামাতা বুঝতে পারলাম না, ঠিক আছে। আর অকথ্য ভাষায় গালাগালি করতেছে, মানে যেগুলো গালাগালি আমি নিতে পারবো না, ঠিক আছে। মানে ড্যাশ 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 তোর মা, ড্যাশ 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 তুই, ঠিক আছে, মানে এরকম, ঠিক আছে। আমাকে বলছে যে ওর মা তো বাইরে আছে, ঠিক আছে, তুই দেখ ওই যে দাঁড়িয়ে আছে ওর মাই তো ওকে বাঁচায়, তাহলে তো এতদিন তোকে মেরে ফেলতাম আমি, ঠিক আছে। আমি যদি কি চাস তুই ওর থেকে, যদি আমার এই ছেলেটাকে খুব ভালো লাগে, আমি ওর রক্ত খাই রোজ। হ্যাঁ, আমি ওর সারা শরীর চেটে আমি ওর রক্ত খাই সারা রাত। আচ্ছা, আমি তখন বললাম তো এই কারণে ছেলেটা তুই অবস্থা করছিস, যদি হ্যাঁ করছি, আমি তো ওকে মারতে চাই, আমি তো ওকে মাইরে আমি ওর রক্ত খাইতে চাই, কিন্তু আমার তো খাইতে দিচ্ছে না ওর মা। ওর মা বলতে তখন আমি দেখি ওদের বাড়ির কিন্তু প্রতিটা রুমে কিন্তু কাঁচের জানলা, ঠিক আছে, কাঁচের জানলার দিকে যখন দেখায় তখন দেখতে একটা এন্টিটি দাঁড়ায় আসে, মোটা সোটা, যে এন্টিটিটা আমি দেখেছি, আমার বন্ধু দেখেছিল। তারপর কি হলো বুঝতে পারছো? তো ওই এন্টিটিটা দাঁড়িয়ে আছে, ও বাঁচাবে, ওর তো ক্ষমতাই নেই এই রুমে আসার, ঠিক আছে। আজকে তোকে বিষে করে দিব, তোকে আজকে মেরে ফেলাবো, তুই মোট, তুই ছাড় আমার এটা। ও তো টোটাল ব্ল্যাক, ডুয়েল টোনে কথা বলতেছে। এবার আমি চিন্তা করছি, এবার আমি যদি রুমের থেকে বাইরে যাই, বন্ধন যাবে কাইটে, আর ও আমার উপরে অ্যাটাক করবেই করবে। ওই আমাকে বলতেছে, পজিশন অবস্থায় বলতেছে ওর মাও চাইছিল আমাকে মারতে, কিন্তু ওর মাও আমাকে মারতে পারে নাই। এই কথাটা যখন আমি শুনি, তখন দেখতেছি ওই এন্টিটিটা দরজার মধ্যে মানে জানলার মধ্যে থাপাচ্ছে, মানে কিলাচ্ছে, মানে রুমের মধ্যে, ঠিক আছে। তখন আমি বুঝতে পারি ওর মা এখানে কি করে আসবে, এইটা তো আসল মা।
ওর তো ওইটা 2 নাম্বার মা। তখন আমি বুঝতে পারি তার মানে ওই লোকটা আমাকে কোনো কিছু গোপন করে গেছে, যে জিনিসটা লোকটা আমাকে কোনো কিছু বলেনি। মানে এই ছেলেটার বাবা? এই ছেলেটার বাবা। তখন আমি একটা নিজের মধ্যে একটা পজিটিভ ইসে পাই যে কমসে কম এই জিনিসটা আমাকে ইসে করবে না, আমাকে ক্ষতি করবে না। তখন আমি দরজাটা খুলে দিই। এবার দরজাটা যখনই খুলি, বন্ধনটা যখনই কেটে যায়, তখন আমার কলার ধরে ওই বিছনার মধ্যে আমাকে ফেলে আমার উপরে উঠে যায় ছেলেটা, ঠিক আছে? আর ফ্লাট সেকেন্ড দরজাটা ঠাস করে মানে বিষয়টা বন্ধ হলো, আপনার দরজাটা বন্ধ হলো। তুমি বিশ্বাস করবে না, ছেলেটার টোটাল বডি মানে ও তো পোজেস্ট আছে, ঠিক আছে, ওয়ালে ফটো যেরকম থাকে না ঠিক ওরকম ভাবে আটকে আছে। এবার আমি বুঝতে পারছি না ও কার সাথে ফাইট করছে। ফাইট করছে অ্যাগেন মানে, এবার আমি তোমাকে একটু কথাটা বলি তো জিনিসটা কি। এবার মিডিলে যেটা প্রশ্ন আজকে কথাটা বলি। তো ছেলেটা যখন 3 বছর বয়স হয়, ছেলেটার মা অ্যাক্সিডেন্টটা মারা যায়। এটা আমার সেকেন্ড ওয়াইফ। আচ্ছা, মানে এই মারোয়ারি ভদ্রলোকের? হ্যাঁ, ঠিক আছে। এবং সেকেন্ড ওয়াইফ যে আছে সে হলো তারই মার বোন। ওকে 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 ওকে। মানে ওর মাসিকে বিয়ে করেছে, ঠিক আছে। যেহেতু বাচ্চাটা ছোট ছিল, ঠিক আছে, তার মানে তুমি একটা জিনিস চিন্তা করো, মায়ের মমতা কত দূর হয়। তখন আমি না চিন্তা করছি, তখন ভয় পাচ্ছি না, তখন বিশ্বাস করো তখন ভয় পাচ্ছি না। তখন মনে না একটা সাহস চলে আসছে, সাহস বলে না একটা, মানে মনের ভিতর থেকে এক্সট্রা একটা, মানে আমার সাথে কেউ আসে না এখন, মানে এই টাইপের একটা কেউ পাওয়ার আসে না আমার সাথে। এবার আমি তখন বুঝতে পারছি যে একটা মা কতটা তার ছেলেকে ভালোবাসে। মরে যাওয়ার পরেও একটা আত্মা কি করে মাকে মানে একটা ছেলেকে প্রোটেক্ট করার জন্য আসে। সেই রীতিমতন সেই অবস্থাতে আমি কোন রকম ভাবে সেই রুমের থেকে বেরোই এবং দরজাটা বন্ধ করতে সক্ষম হই। দরজা বন্ধ করতে বলতে আমি ওই লবণটা দিয়ে আমি ওই বন্ধনটা করতে আমি সক্ষম হই, এবং সক্ষম করার পরে আমি ওখান থেকে নিচে যাই। নিচে যাওয়ার পরে সকাল যখন হয় তখন আমি ওনার মা বাবাকে ডাকি, এবং অতক্ষণ আমি আমার রুমের মধ্যে ছিলাম। কি হচ্ছে না হচ্ছে পরের জিনিস, কারণ আমি যে জিনিস দেখেছি তারপরে আমার মধ্যে বিন্দু মাত্র সাহস নেই। আমি তোমাকে একদম অন কল রেকর্ডিং এ বলছি, এতটাও আমার মধ্যে ক্ষমতা নেই, এতটুকু আমার মধ্যে সাহস নেই যতটা আমি সাহস আমি দেখাই, এবং যেটা আমার সাথে হয়েছে। তো যখন সকাল হয় তো তারপরে যখন রুমে যখন যাই, তার বাবা মাকে ডেকে তখন ছেলেটা রুমে যাই, তখন দেখি ছেলেটা অচেতন ভাবে পড়ে আছে। তখন আমি টোটাল ঘটনাটা তাদেরকে আমি বলি যে সারা রাতে কি কি হয়েছে না হয়েছে, এবং কয়েক টুকরা মাংস ওখানে ছিটা পড়া ছিল। তখন ওনাকে বলি, আচ্ছা আপনি কি আগে কাউকে বিয়ে করেছিলেন, সত্যি কথাটা বলুন তো। বলছে হ্যাঁ। তো তুমি কি করে জানলা? তখন আমি এই ঘটনাগুলো আমি তাকে বলি যে দেখুন এখানে শুধু একটাই এনটিটি নয়, এখানে দুটোই এনটিটি আছে, ঠিক আছে। একটা আপনার ওয়াইফ আছে, তার জন্যই আপনার ছেলে এখন পর্যন্ত বেঁচে আছে। মানে ছেলেটার অ্যাকচুয়াল মা? হ্যাঁ, অ্যাকচুয়াল মা ওকে প্রোটেক্ট করছে, ঠিক আছে। এবং আরেকজন যে আছে একটা খুব খারাপ টাইপের এক প্রেত আছে, খুব নোংরা পিশাচ টাইপের এক প্রেত আছে। তো একে মুক্ত করতে হবে, যেটা আমি পারবো না, এবং এটার জন্য আপনাকে যেতে হবে কামাখ্যা। সেটা আমি তখনই যোগাযোগ করি, এবং এখনই আপনারা বেরোবেন, আজকে এখনই, আর সময় দেওয়া যাবে না। এখান থেকে কামাখ্যা যেতে সময় লাগে 4.5 ঘন্টা। গাড়ি ধরবেন, এখনই যাবেন, কারণ সন্ধ্যার পরে ওকে বের করা যাবে না, বুঝতে পারলে? আর আজকের যদি সন্ধ্যাবেলা হয়ে যায় তাহলে তো আজকে অন্যরকম অন্য লেভেল হয়ে যাবে। সব তো জানাজানি হয়ে গেছে, হয় আজকে ওকে মারিয়ে ফেলবে, ওকে বাচ্চাটাকে, ছেলেটাকে। তো ওরা রীতিমতন তখন ওরা কামাখ্যাতে যায়।
এবং তারপরে ভদ্রলোক আমাকে বলে যে হ্যাঁ আমার ওয়াইফ ও যখন 3 বছর বয়স ছিল তখন মারা যায়, এবং ওকে দেখাশোনার জন্য আমি বিয়ে করতে চাইনি, কিন্তু পারিবারিক ইস্যুতে জোর করে ওর মাসির সাথে আমার বিয়ে হয়, কিন্তু আমরা আর কোনো বাচ্চা কাচ্চা পাইনি ওর মাসি। ওকে, আর ছেলেটাকেও ভালোবাসে খুবই। হ্যাঁ, ছেলেটাকে তো অবশ্যই ভালোবাসে, মার মতন ভালোবাসে। তো তখন দিদি বলে উনিও কান্নাকাটি করলো এবং সেও কান্নাকাটি করলো, ঠিক আছে। তো একটা জিনিস বুঝতে পারলাম কি, বলে না মা বাবা ঋণ কোনোদিনও শোধ করা যায় না। আমি তোমাকে আজকে বলি, কোনো দিনও কোনো ছেলে কোনো মেয়ে মা বাবার ঋণ কোনোদিনও শোধ করতে পারবে না। আমি জানতামই না যে এই বাড়িতে এরকম 2টা এন্টিটি আছে। এবং আমি তোমাকে বলি, আমি প্রথমে যখন এসেছিলাম, যখন একটা বিড়াল যখন খেলো, ওটা একটা আলাদা জিনিস ছিল। মানে আমি পরে যখন মিলালাম, এবং আমার সাথে যে সোফায় যে এসে বসেছিল, এটা ওনার ফার্স্ট ওয়াইফ। খাবার টেবিলে যে বসেছিল, এটা ওনার ফার্স্ট ওয়াইফ। অনেক রকম তোমার এটা দেবে গেছিল। হ্যাঁ, ঠিক আছে। তো জানলা দিয়ে যে হাঁটাহাঁটি করে ওনার ফার্স্ট ওয়াইফ, মানে বেলকনি যে থাকে, এবং স্টোর রুমটা যেটা আছে না, অনেক যেন ওইখানে থাকে। স্টোর রুমটাতে আগে নিচে স্টোর রুম থাকতো, ঠিক আছে। সেকেন্ড তলায় আগে ওনারা কাপাল থাকতো, মানে ওনারা থাকতো আগে, ওটা এখন স্টোর রুম হয়েছে, ঠিক আছে। তো মানে খুব ইমোশন, মানে লাস্টে যখন মানে তাদের সাথে আমিও খুব, মানে আমারও চোখে জল চলে আসে ওই টাইমে। তারপরে সব থেকে বেশি অবাক লাগে তার যে শারীরিক যে অবয়বটা ছিল, এবং তার যে আমি ছবি দেখলাম, ঠিক আছে, সেম টু সেম ছায়া, সেম ছবি। মানে তার যে শারীরিক গঠন, ওই শারীরিক গঠনের সাথে ছায়ার গঠন সেম। মানে মা একটা সন্তানের জন্য কি করতে পারে, মৃত্যুর পরে ওইগুলো না শেষ হয় না। না, মা ভালোবাসা মৃত্যুর পরেও শেষ হয় না। তো জীবনের এটা আমার মানে সব থেকে, মানে কি বলবো, লাস্ট মানে যেভাবে ফাইট করলো আমার সামনে, ঠিক আছে, এনটিটিদের সাথে, মানে এবং আমার মনে হয় সে না মানে ইচ্ছে করতে চায়নি, সে আমাদের হয়তো কোনো ক্ষতি করতে চায়নি। উনি হয়তো আমাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছিল, অনেক কিছু করার ইচ্ছে করেছিল, এই জন্য উনি জানলার কাছে এসেছিল, উনি হয়তো খাট নড়াচ্ছিল, উনি হয়তো ইচ্ছে করছিল, কিন্তু উনি কোনো খারাপ চায়নি, মানে আমাদের কোনো ক্ষতি করতে দেয়নি। মানে 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 ক্ষতি বলতে গেলে, ক্ষতি তো দূরের কথা, মানে উনি অনেক কিছু আমাকে হিন্স দিতে চেয়েছিল, অনেক কিছু বুঝতে চেয়েছিল, যেটা আমি বুঝতে পারিনি আগে থেকে, ঠিক আছে। তো মানে লাইফের এটা আমার সব থেকে মানে মেমোরেবল জিনিস, আমার কিচ্ছু বলার নেই আর এর উপরে। থ্যাঙ্কস সুনীত ঘটনাটা শেয়ার করার জন্য, ঠিক আছে। মানে আমি জাস্ট ভাবি মানুষের মধ্যে কিরকম ভাবে চেঞ্জেস হয়। তুমি একটা সময় মানে নিজের যে গার্লফ্রেন্ড ছিল, শ্মশানে গিয়ে তার উপরে হাঁকিনি চালনা করেছিল, মুরগির বলি দিয়েছিল, ঝোপ থেকে মুরগিটা টেনে নিয়েছিল, আমার এখনো মনে পড়ে। আর এখন তোমার যতটা এ রয়েছে, তুমি মানুষের হেল্প করার চেষ্টা করছো। একদম একদম, আমি তারপর থেকে আমি যতটা পারি মানুষের হেল্প করার চেষ্টা করি, ঠিক আছে। হ্যাঁ, এই কারণে অনেক কিছু হয়েছে আমার বাড়িতে পর্যন্ত। লাস্ট টাইম যখন কল রেকর্ডিং করেছিলাম, তুমি একটা নক পেয়েছিলে, তোমার এখানে সবাই ওটা মনে নক পেয়েছে, বারবার শুনি, এবং ওটার মধ্যে দরজার কিন্তু নক পেয়েছিলাম, ঠিক আছে। তো অনেক কিছু আসে, যাই হোক। তো মানুষের এগুলো না খুব খারাপ, যার পরিবারের উপরে হয় মানে সেই বুঝতে পারে। তো আমার দ্বারা যতদূর হয় আমি তাদেরকে হেল্প করি, এবং আমি হেল্প করব। ওকে সুনীত, এটাই ছিল আজকের এপিসোড। সুনীতের আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো? এরকম প্যারানর্মাল ইনভেস্টিগেশন রিলেটেড ঘটনা আপনারা কি আরও চান?
সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। সেই এপিসোডটাও কিন্তু খুবই সাংঘাতিক, কেষ্টপুরের একটি ঘটনা। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।